সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। দর্শক, আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসেন। আপনাদের সামনে আরও একটি সুযোগ এসে হাজির হয়েছে। এখন থেকে যত দিন যাবে প্রতিটা দিন আওয়ামী লীগের জন্য সুসংবাদ বয়ে আনবে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটা না একাধিক সুখবর দিই। ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে। আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা। গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে। জুলাই গণ অভ্যুত্থান হত্যা চেষ্টা মামলা আহতদের সন্ধান না পাওয়ায় শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ। দর্শক, চলুন এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে। এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছচ্ছেন। গত কয়েক মাস ধরেই এই আলাপ ছিল যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, কারণ 2024 এপ্রিলে বহুল আলোচিত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়বার পর আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব পালন করছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। তো এই দফায় ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও। পিটার হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত এবং মনে থাকবে নিশ্চয়ই যে ভীষণভাবে রাজনৈতিকভাবে তৎপর ছিলেন তিনি। এবং 2022 থেকে 24 তার পুরো সময়কালটাই তিনি এমন ভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে এবং তার জন্য তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন এসে তার বিশ্বস্ত সকল ব্যক্তিবর্গকে এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন। সারা পৃথিবীতেই এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে, স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক লক্ষ্য, এক বাণিজ্যিক লক্ষ্য, আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য। এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে, মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই দেশগুলোর, সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয়। রাজনৈতিক লক্ষ্যটা এই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জুন জুলাই থেকেই এই বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে, যারা একটা স্থিতিশীলতা দিতে পারবে এমন একটা সরকার চায়। এবং সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায় এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে। এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন আসছেন তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য, কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোনো দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে। চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়িয়ে চলে, মানে যারা বোঝে না যে চীনের সঙ্গে অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। কাজেই এটা হচ্ছে ইউনূস সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন্ট ক্রিস্টেনসেনের। এবং ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে আসছেন তার আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধ বিমান কিনতে যাচ্ছেন। চীনা যুদ্ধ বিমান তো আগে কিনেছেনই। এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে এবং সেটা 6 জানুয়ারি হয়েছে, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেরও কম সময় বাকি। ব্রেন্ট ক্রিস্টেনসেন সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে, যাতে তারা এর পরের নির্বাচিত সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের
সাথে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বোঝাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, সেখানে বাংলাদেশি সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন। কাজেই ইউনুস চেষ্টা করছেন বটে, কিন্তু ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা, মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে, গতকালকেও আবারও চীনা রাষ্ট্রদূত গেছেন। চীনা রাষ্ট্রদূত 5ই আগস্টের পর থেকেই বারবার মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জামায়াতে ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বারবার, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও। কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গিয়েও চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত। কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল, কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায়, এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার 2018 নির্বাচনের আগে থেকে তারেক রহমানকে উদ্যোগী হয়ে একরকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল। কিন্তু বিএনপির এখনো পররাষ্ট্র বিষয়ক কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার ব্যবস্থা করেছিলেন সে সময়। কাজেই চীন বরাবর বিএনপিকে, যারা কিনা তাদের সবসময়ের মিত্র, মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল। বঙ্গবন্ধু 15ই আগস্ট নিহত হলেন, 16ই আগস্ট চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে। কিন্তু ওই যে তাইওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায়, এই একটা আলাদা এন্টিটি, একটা আলাদা অস্তিত্ব, আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন এটা ভুলতে পারে না। এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা, সেটা ব্রেন্ট ক্রিস্টেনসেনের পছন্দ হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে, সেখানে ইউনুস সরকার আর জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব, বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয়, বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ দফায়ও ওয়াশিংটনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, তাই নয়, এর আগে যখন নভেম্বরে অজিত দোভাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি নিয়ে গেছেন, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে নির্বাচনটিকে এগিয়ে নিতে, নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আওয়ামী লীগের জন্য তার সুস্পষ্ট বার্তা আছে কিনা, আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন, কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয়, তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে, যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন। এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে, বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন, যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন, সেই হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। আওয়ামী লীগ মনে করে এমন একটা বার্তা ট্রাম্প প্রশাসনের নতুন এই দূত ডক্টর ইউনুস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে দিতেই পারেন। কারণ গত অক্টোবরে যখন 3 নর্ডিক দেশের, সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে কতটুকু প্রস্তুত সেই বিষয়টি নিয়ে আলোচনায়, তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না। বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে, মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের একরকম অব্যাহতি দিতে হবে, না হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে। এবং
শিরিন শারমিন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ এখনো একরকমের গ্রেফতার আতঙ্কে কোথায় আছেন সেটা বলা মুশকিল, সেই সব ব্যক্তিবর্গ কিংবা সেলিনা হায়াত আইবির মতো নেতৃবৃন্দ যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন, তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে দেওয়া অসম্ভব হবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের বর্তমান এবং পরবর্তী সরকারকে দূরে আনতে বা তাদেরকে চীনের সঙ্গে বেশি মাখামাখির ঝুঁকি বোঝাতে যেমন বাংলাদেশে আসছেন, ঠিক তেমনি তিনি বাংলাদেশে এই সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন যে বাংলাদেশে সকল রাজনৈতিক মতেরই রাজনীতি করবার অধিকারের পরিসর নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের জন্য নিশ্চিতভাবেই এই নতুন রাষ্ট্রদূত আসা একটা সুখবরই বটে। একটি মামলা, জুলাই অভ্যুত্থানের একটি মামলা, সেখানে আসামি 113 জন এবং সেই আসামিদের মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং পুলিশ তদন্তে সেই মিথ্যার ব্যাপারটা উঠে এসেছে। পুলিশের পক্ষ থেকে এটা মিথ্যা এবং এই মামলা বাতিল করে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তার মানে মামলার ফাইনাল চার্জশিটে যে দেখা যাচ্ছে যে মামলাটা করা হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে, পুরোটাই ভুয়া। ঘটনাটা ঘটেছে এই বাংলাদেশে বর্তমান সরকারের পুলিশই ঘটনাটা ঘটিয়েছে। যে পুলিশ কর্মকর্তা এই তদন্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাকে ভুয়া মামলা বলছেন, এই মামলার কোনো অস্তিত্ব নেই বলছেন, সেই পুলিশ কর্মকর্তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিলেও এখন বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। এই মামলা নিয়ে কি হতে চলেছে, এর আগে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে জুলাই কেন্দ্রিক আদালতে যত মামলা হয়েছে তার 56% মামলা হচ্ছে ভুয়া মামলা, বাকি 44% মামলার 90% আসামি হচ্ছে ভুয়া আসামি। তাহলে হচ্ছেটা কি? যদি এরকম একের পর এক বের হতে থাকে তাহলে সব কিছুই তো এলোমেলো হয়ে যাবে। সব অভিযোগ নিয়েই প্রশ্ন উঠবে এবং প্রশ্নবিদ্ধ হবে সমস্ত বিচার কার্যক্রম। এগুলো কি ঠিক হচ্ছে? ঢালাওভাবে যে শত শত হাজার হাজার মিথ্যা মামলার প্রবণতা এদেশে তৈরি হয়েছে, এর থেকে আমাদের মুক্তি কোথায়? কি ঘটলো শেখ হাসিনার এই মামলা নিয়ে? কেন তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো এবং সুপারিশের ভিত্তিতে নিশ্চিত করেই অব্যাহতি দিয়ে দেওয়াও হতো? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান হত্যা চেষ্টা মামলা, আহতদের সন্ধান না পাওয়ায় শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। অর্থাৎ পুরো মামলাটাই ভুয়া মামলা। আসামিদের মানে আসামি যারা যাদেরকে আসামি করা হয়েছে, যারা আসামি করেছেন, বাদী যারা এবং যারা আহত হয়েছেন, যাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল, তাদেরকে খুঁজেই পায়নি পুলিশ। এমনকি বাদীকেও খুঁজে পাওয়া যায়নি এই মামলার। তাহলে এই মামলা করেছে কে? এটা একটা বড় প্রশ্ন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ধানমন্ডি থানার শাহেদ আলী সহ 10 জনকে হত্যা চেষ্টা মামলায় আহতদের খুঁজে না পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এই তদন্ত করছিল। মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ এনান সহ 113 জন। মানে কারো নামই বাদ দেওয়া হয়নি, যার নাম মনে এসেছে তার নামই দিয়ে দেওয়া হয়েছে। আদালত সূত্র বলছে, গত 5 নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঁইয়া তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ওই সময় 3রা ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল। মামলার নথি অনুযায়ী 2024 সালের 3 সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। অর্থাৎ আগস্টের 5 তারিখে সরকার পতনের পরে সেপ্টেম্বরের 3 তারিখে এই মামলা করা হয়েছিল। এজাহারে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় 4 আগস্ট সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির 27 এলাকায় মিনাবাজারের সামনে শাহেদ আলী আহত হন। এই ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সহ মোট 9 জন আহত হওয়ার দাবি করা হয়। এই ঘটনায় শাহেদের কথিত ভাই, এখানে কথিত ভাই বলা হচ্ছে, যাকে খুঁজেই পাওয়া যায়নি, শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের নামে মামলা করেন। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত করে 4 জনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্তভার চলে যায় পিবিআইয়ের কাছে। পিবিআই তদন্ত করে এই মামলার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। তথ্যগত ভুলের কারণে আসামিদের অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদনও দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি আহতদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে পুনরায় অভিযোগপত্র দাখিল করা হবে, এই মর্মেও জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আহত শাহেদ আলী সহ অন্য ভুক্তভোগীদের সন্ধানে সীমান্ত স্কয়ার মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিঠি দিয়ে তথ্য সংগ্রহ করা
হয়। পাশাপাশি বাদী শরীফকে নোটিশ দিয়ে তার ভাইকে থানায় হাজির করার অনুরোধ জানানো হয়, তবে এতে কোনো সাড়া পাওয়া যায়নি। অর্থাৎ কাউকে খুঁজে পাওয়া যায়নি, যারা আহত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যিনি মামলা করেছেন তাকে খুঁজে পাওয়া যায়নি, যার যে ভাইয়ের জন্য মামলা করেছেন সেই ভাইকে খুঁজে পাওয়া যায়নি, কাউকেই খুঁজে পায়নি পুলিশ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাদীর দেওয়া মোবাইল নম্বরটি অধিকাংশ সময় বন্ধ পাওয়া যায়। যদিও হোয়াটসঅ্যাপ নম্বর মাঝে মাঝে সক্রিয় থাকে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের পর কয়েকদিন অপেক্ষা শেষে শরীফ ধানমন্ডির লেকের পাশে তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তদন্ত কর্মকর্তা তাকে ভুক্তভোগী হাজির করা এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সরবরাহের অনুরোধ জানান। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি ভুক্তভোগীকে হাজির করেননি এবং চিকিৎসা সংক্রান্ত কোনো নথিপত্র জমা দেননি। এমনকি এজাহারেও চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে সার্বিক প্রেক্ষাপটে মামলার অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সাক্ষ্য তথ্য না পাওয়ায় তদন্ত কর্মকর্তা শেখ হাসিনা সহ 113 জন আসামিকে অব্যাহতি দিয়েছেন। পিবিআইয়ের এই কর্মকর্তাকে এবার এই মামলা থেকে সবাইকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করার জন্য ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। হয়তো বলা হবে যে আওয়ামী লীগের পুলিশ আবার ফিরে এসে তদন্তের নামে নাটক করে আওয়ামী লীগের আসামিদের খালাস করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। সে যাই হোক, কিন্তু এই যে উদাহরণ তৈরি হচ্ছে, এর আগে পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসলো আদালতে মামলা করা 56 ভাগ মামলায় ভুয়া মামলা, বাকি 44 ভাগ মামলার 90% আসামি ভুয়া আসামি। এই যে ব্যাপারগুলো উঠে এসেছে এখন পর্যন্ত, এই ব্যাপারগুলোই পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে এবং বাংলাদেশের সারা দেশে জুলাই অভ্যুত্থানের পরে যত মামলা হয়েছে সেই সমস্ত মামলা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এরকম 2-4টা ঘটনা প্রকাশ্যে চলে আসলে। কারণ এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে এই সরকারের সবথেকে বড় 2টা ব্যর্থতা, একটা হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা, আর একটা হচ্ছে মামলাবাজি, মামলার ব্যবসা বন্ধ করতে না পারা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মামলার ব্যবসা হয়েছে, মামলা দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো দিনের আলোর মতো সত্য। সম্প্রতি এক জুলাই যোদ্ধাকে টঙ্গী থেকে এরকম চাঁদাবাজি মামলার ভয় দেখিয়ে বিভিন্ন জনকে চাঁদা তোলা এই অভিযোগে যখন গ্রেপ্তার করা হলো, তখন তার পক্ষে ব্যাপক আন্দোলন তৈরি করে তাকে একদিনের মধ্যে রিমান্ড বাতিল করিয়ে জামিন করিয়ে মুক্ত করিয়ে ছাড়া হলো। এই ব্যাপারগুলোই আমার মনে হয় যে ভবিষ্যতে বড় ধরনের প্রশ্ন তৈরি করবে, যে প্রশ্নের সমাধান আমরা হয়তো কেউই খুঁজে পাবো না। ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে। আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা। নতুন উপদেষ্টা নিয়োগ হবে, শুধু খলিল থাকতে পারে। গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে। ইউনূস সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন। এই একই টাইপের মেসেজ 12 জন পাঠিয়েছে, 1 ডজন মানুষ। তারা জানতে চায় যে আসলে কি। আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন, কোথায় দেখেছেন, লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন, এগুলো হচ্ছে গল্প। এর আগেও হোসেন জিল্লুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ। আবার কলিমুল্লাহ এখন জেলে আছেন, চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুবিধাভোগী কলিমুল্লাহ, বেগম রোকেয়া। এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ দর্শক, আসলে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন এবং শেষ অংশ যারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এমন নিউজ পেতে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, ভিডিও সম্পর্কে মতামত দিয়ে যান। ধন্যবাদ।